কাতারের রাজপরিবারের কাছ থেকে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বিলাসবহুল বিমান উপহার নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লাইং প্যালেস হিসেবে খ্যাত বোয়িং ৭৪৭-৮ মডেলের বিমানটিকে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করবেন ট্রাম্প। প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর এটিকে ব্যবহার করবেন ব্যক্তিগত কাজে। এই উপহার গ্রহণ করায় প্রতিদ্বন্দ্বীদের নিন্দার মুখেও পড়তে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। গ্লিটারে টুইন লেমন ও এক রাষ্ট্রের পক্ষ থেকে অন্য রাষ্ট্রকে দিতে হরহামেশাই দেখা যায়, কিন্তু উপহার হিসেবে উড়োজাহাজ দেওয়ার নজির আছে কি? বোয়িং ৭৪৭-৮, যার আনুমানিক বাজার মূল্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা বোয়িং নির্মিত সবচেয়ে প্রকাণ্ড বিলাসবহুল এক উড়োজাহাজ। ৮,০০০ নটিক্যাল মাইলের কুইন অব দ্য স্কাই কিংবা ফ্লাইং প্যালেস নামে পরিচিত এই যানটি ক্রেমলিনের ঐতিহাসিক অট্টালিকার চারপাশে হয়তো ছিল কিছুটা নীরবতা, তবে অস্পষ্ট হলেও সেখানে শোনা যাচ্ছিল দূরবর্তী আর্তনাদ, গাজার নিরীহ নিরস্ত্র মানুষের চিৎকার, অনাহারীর রুগ্ন স্বর। বোমায় পোড়া গাজার মাটি আর রক্তের গন্ধ এখনো বিস্ময় সর্বজনীন। সবাই জানে কি চলছে সেখানে, কি অবশিষ্ট আছে ইসরায়েলি আগ্রাসনের ক্লিষ্ট ওই মৃত্যু উপত্যকায়। এর মাঝে কিছুটা আশার আলো দেখালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজার আর্তনাদ উপেক্ষা করতে পারছেন না তিনিও। টেলিফোনে এ নিয়ে তিনি আগ্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। বেনিয়ামিন নেতানিয়াহুকে পুতিন বলেছেন, গাজার পরিস্থিতি এক গভীর ক্ষত সৃষ্টি করেছে, এটা এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়। পুতিন কোনো কূটনৈতিক রাগঢাক না করে গাজার ত্রাণ সরবরাহের ওপর দেয়া ইসরায়েলের নিষেধাজ্ঞারও তীব্র সমালোচনা করেছেন। এরপর পুতিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে মস্কোতে সাক্ষাৎ করেন। পুতিনের মুখোমুখি হয়ে আব্বাস তুলে ধরেন গাজার ধ্বংসস্তূপ, ক্ষুধার্ত শিশু, চিকিৎসার অভাবে কাতরাতে থাকা মানুষের কথা। তাদের নীরব কান্না যেন প্রতিধ্বনি হচ্ছিল ক্রেমলিনের প্রতিটি কক্ষে। পুতিন গভীর মনোযোগের সঙ্গে আব্বাসের কথা শুনলেন। তার মুখমণ্ডলে উদ্বেগের ছায়া আরও গাঢ় হলো। জানালেন, রাশিয়া শুধু দূর থেকে দর্শকের ভূমিকা পালন করছে না, চেষ্টা করছে এই সংকট কমানোর। পুতিন আরও বলেন, জর্ডান নদীর পশ্চিম তীরেও উত্তেজনা বাড়ছে। গাজা এক সত্যিকারের মানবিক বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। ফিলিস্তিনি জনগণের বন্ধু হিসেবে রাশিয়া সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছে। গত এক বছরে আমরা খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী মিলিয়ে ৮০০ টনেরও বেশি সাহায্য পাঠিয়েছি। পুতিন এরপর সংঘাতের স্থায়ী সমাধানের ওপর জোর দেন। তিনি বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে বিশ্বকে অবশ্যই সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক আইনি কাঠামোর ওপর ভিত্তি করে দুটি জাতির জন্য দুটি রাষ্ট্র গঠনের নীতিতে অবিচল থাকতে হবে। তিনি আব্বাসের কাছে জানতে চাইলেন, উত্তেজনা কমাতে রাশিয়া আর কি করতে পারে। তাদের আলোচনায় যেন শান্তির বীজ বপনের এক নীরব প্রচেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও তাদের আলোচনায় স্থান পেল। মাহমুদ আব্বাস রাশিয়ার অব্যাহত সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানালেন। তিনি বলেন, মস্কো সবসময় ন্যায় বিচার, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। এরপর তিনি গাজার বিপর্যস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা পুনরায় চালুর আকুতি জানালেন। আব্বাস আরও বলেন, ফিলিস্তিনিরা তাদের ভূমির নিয়ন্ত্রণ ফিরে পেতে চায়। গাজা উপত্যকায় কোনো বিদেশি শক্তি শাসন করতে পারবে না। আমরা আমাদের অঞ্চলের কর্তৃত্ব পুনরুদ্ধার করতে চাই। ফিলিস্তিনি কর্তৃপক্ষই গাজা পরিচালনা করবে, এটা আমাদের প্রত্যাশা, এটাই আমাদের অধিকার। আলোচনার ইতিবৃন্তে দিনের শেষ আলো যখন ক্রেমলিনের সোনালী গম্বুজের উপর পড়ছিল, তখন গাজার আকাশ আরও ভারী হয়ে উঠছিল বোমার ধোঁয়ায়। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ৫৩,০০০ ছাড়িয়ে গেছে। ১৮ মার্চ থেকে পুনরায় শুরু হওয়া হামলায় আরও ১,৭০১ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৭,৪৩২ জন। এই পরিসংখ্যান শুধু কিছু সংখ্যা নয়, এগুলো প্রতিটি হারানো জীবনের গল্প, প্রতিটি ভেঙে যাওয়া পরিবারের আর্তনাদ। যদিও নতুন গবেষণা বলছে গাজায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি। এই সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যেতে পারে। নানা প্রতিকূল অবস্থার কারণে গাজায় চলমান ধ্বংসযজ্ঞের সঠিক তথ্য তুলে আনা যাচ্ছে না।
আদালত ইসরায়েল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই গোলটেবিল বৈঠকটি 2019 সালের 9 ডিসেম্বরের। ফ্রান্স ও জার্মানির নেতাদের নিয়ে পূর্ব ইউক্রেনে শান্তি পুনরুদ্ধারের প্রচেষ্টায় প্রথমবারের মতো বৈঠক করেছিলেন তারা। পরে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযানের 3 বছর পর যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনার টেবিলে আরও একবার মুখোমুখি হতে যাচ্ছেন দুই নেতা। প্রাথমিকভাবে 30 দিনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের চাপে সরাসরি আলোচনার প্রস্তাব দেন পুতিন। এরপরে রুশ প্রেসিডেন্টের বৈঠক প্রস্তাবে দ্রুত সাড়া দিতে ইউক্রেনের প্রেসিডেন্টকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি জানান, মার্কিন প্রেসিডেন্টের কথায় 15 মে তুরস্কে মস্কোর সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত কিয়েভ। І сподіваюся, що Путін цього разу не шукатиме причин, чому він щось не може. Ми готові говорити, щоб закінчити війну. Четвер. Туреччина. Президент Трамп підтримав. Всі лідери підтримують. মার্কিন ইউরোপ চাপে দুই নেতা সরাসরি আলোচনায় বসার আগ্রহ দেখালেও জেলেনস্কি পুতিনের বৈঠক নিয়ে সম্ভাবনার চেয়ে শঙ্কার পাল্লা বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসার জন্য দুই নেতার ঘোষণার আড়ালে ভিন্ন কৌশল থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। Vladimir Putin has proposed these sort of direct talks as an attempt to try to get around Ukraine's demand for a 30-day ceasefire. He understands that there are historical tensions between Volodymyr Zelensky and the U.S. President Donald Trump. His strategy is really around trying to find ways to exacerbate this, and this means that he wants to keep putting the talks in a position where it's Zelensky who has to do something, not himself first. 3 বছরেরও বেশি সময় ধরে চলমান পারমাণবিক অস্ত্রসজ্জিত দুই প্রতিবেশী রাষ্ট্র যুদ্ধ করছে ড্রোন দিয়ে। বিশ্বে প্রথমবারের মতো এমন নজির দেখালো দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত পাকিস্তান। পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র থাকার পরেও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ একে অপরের উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ভারত গত 8 মে প্রথমবারের মতো অভিযোগ করে ভারতীয় ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরের 3টি সামরিক ঘাঁটিতে উপর্যুপরি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে পাকিস্তান। তবে দ্রুত এই অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ। এর পরপরই পাকিস্তান দাবি করে কয়েক ঘন্টার মধ্যে অন্তত 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন শহরে ওই ড্রোনগুলো ভূপাতিতের দাবি করা হয়। এগুলো ছিল ইসরায়েলের তৈরি হারপ ড্রোন। এক্ষেত্রেও দিল্লি প্রকাশ্যে মুখ খোলেনি। বিশেষজ্ঞদের মতে এ পাল্টাপাল্টি হামলা দুই দেশের দীর্ঘদিনের দ্বন্দ্বে এক বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে উভয় পক্ষ কেবল গোলাবারুদ নয়, ড্রোনের মতো মানবহীন অস্ত্র ব্যবহার করছে তাদের অস্থির সীমান্তে। তাদের ভাষ্যে যুক্তরাষ্ট্র ও অন্য বিশ্বশক্তি যখন দুই প্রতিবেশী দেশকে সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার এই অঞ্চল ভয়ানক উত্তেজনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, যেখানে চাইলেই রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের উপর ক্রমবর্ধমান চাপ অব্যাহত রাখছে পশ্চিমা বিশ্ব। রাশিয়ার সঙ্গে চলা দীর্ঘ যুদ্ধের অবসানে সামনের বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টকে আলোচনার টেবিলে বসাতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। রোববার তিনি বলেন, পুতিনকে বৃহস্পতিবার তুরস্কে দেখার জন্য অপেক্ষা করবেন তিনি। চলতি সপ্তাহের বৃহস্পতিবার আমি তুরস্ক যাচ্ছি। আশা করি সেখানে প্রেসিডেন্ট পুতিন উপস্থিত থাকবে এবং কোনো প্রকার বাহানা দেবেন না। আমরা যুদ্ধ শেষ করতে রাজি। যুক্তরাষ্ট্র, ইউরোপ সবাই এর প্রতি সমর্থন জানিয়েছে। এদিকে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনের বৃহস্পতিবার ইস্তাম্বুলে দুই নেতাকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি করতে চান না, বরং এই রক্তপাত বন্ধের সম্ভাব্য পথ নিয়ে আলোচনার জন্য তিনি বৃহস্পতিবার তুরস্কে একটি বৈঠকে বসতে চান। এ প্রস্তাবে ইউক্রেনের অবিলম্বে রাজি হওয়া উচিত।
বোমার পর বোমা, ভবনগুলো মিশে গেছে মাটিতে। মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছেন নতুন শিশু, নারী ও পুরুষ। বিশ্ববিবেক যেন থমকে আছে। সবাই ব্যস্ত ভোগ বিলাস, আনন্দ ফুর্তিতে। গাজায় আনন্দ নেই, আছে গোলাবর্ষণ ও মৃত্যুর শঙ্কা। নতুন বার্তা, ফিলিস্তিন পেতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি। তবে স্বীকৃতির পাশাপাশি থাকছে শর্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন স্বীকৃতির খবর মধ্যপ্রাচ্য নিয়ে নতুন পরিকল্পনা নাকি শান্তি প্রতিষ্ঠার আবহ, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় কূটনৈতিক সূত্র দ্য মিডিয়া লাইনকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে একটি ঘোষণা দেবেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন। তবে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন স্বীকৃতি পেলেও সেই রাষ্ট্রের স্টেক হোল্ডারে থাকছে না হামাস। অর্থাৎ হামাসকে ছাড়াই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হবে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মে মাসের মাঝামাঝি সৌদি আরব একটি উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলন আয়োজন করবে। রিয়াদে আয়োজিত এই শীর্ষ সম্মেলনের আগে ডোনাল্ড ট্রাম্প গত 6 মে হোয়াইট হাউসে যে ঘোষণার কথা উল্লেখ করেছিলেন তা নিয়ে অসংখ্য ভবিষ্যৎবাণী করা হয়। এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা বলেও বর্ণনা করা হয়েছিল। ট্রাম্প যা ঘোষণা করতে চান তাছাড়াও শীর্ষ সম্মেলনের এজেন্ডা ও প্রত্যাশিত চুক্তিগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে স্বাস্থ্যগত সমস্যার কারণে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাদে সকল উপসাগরীয় নেতার উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের কথা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় কূটনৈতিক সূত্র দ্য মিডিয়া লাইনকে জানান, ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র এবং একে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি নিয়ে একটি ঘোষণা জারি করবেন এবং হামাসের উপস্থিতি ছাড়াই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। সূত্রটি আরও জানিয়েছে, যদি ফিলিস্তিন রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় তবে এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, যা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করবে এবং আরও দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। সম্মেলনটিতে অর্থনৈতিক চুক্তি অবশ্যই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্ধত আচরণে চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। দুই দেশের কর্মকর্তাদের বরাতে এমন বিস্ফোরক তথ্য দিয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম। বলছে, মার্কিন প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে নেতানিয়াহুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ট্রাম্প। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশন। গাজায় 1.5 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে ইসরায়েলের পরম মিত্র হিসেবে পাশে ছিল যুক্তরাষ্ট্র। মার্কিন নির্বাচনের আগে থেকেই গাজায় সংঘাত বন্ধের পরিকল্পনা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসে তৎপরতাও শুরু করেন, তবে এখনো আসেনি সাফল্য। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও তা থেকে সরে গেছে তেল আবিব। দৌড়ঝাঁপ চলতে থাকলেও নেতানিয়াহু সরকারের অনড় অবস্থানের জেরে দূরত্ব বাড়ছে ট্রাম্প প্রশাসনের সাথে, এমন ইঙ্গিত পাওয়া গেছে আগেই। এবার দুই দেশের কর্মকর্তাদের বরাতে বিস্ফোরক তথ্য দিয়েছে ইসরায়েলের গণমাধ্যমগুলো। জানিয়েছে, নেতানিয়াহুর সাথে সরাসরি যোগাযোগই বন্ধ করে দিয়েছেন বিরক্ত ট্রাম্প। পরম মিত্রের দিক থেকে হঠাৎ কেন এভাবে মুখ ফিরিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট? ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তারাই জানিয়েছেন, বারবারই ট্রাম্পকে প্রভাবিত করার চেষ্টা করেছেন নেতানিয়াহু, বিশেষ করে ইরান ইস্যুতে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার মতো উচ্চাকাঙ্ক্ষা ছিল নেতানিয়াহুর, তবে তা বাতিল করে দিয়েছেন ট্রাম্প। এই নিয়ে বেশ কয়েকবার পর্দার আড়ালে মতপার্থক্য হওয়ার খবরও মিলেছে। ট্রাম্পের কি করা উচিত তা নিয়ে নাকি বয়ানও দিয়েছে তেল আবিব প্রশাসন। এছাড়া ইরান, ইয়েমেন কিংবা গাজা নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপই দেখাতে পারেনি ইসরায়েল। সব মিলিয়ে ক্ষুব্ধ ট্রাম্প সম্প্রতি তেল আবিবের বিরুদ্ধে গিয়ে হুতিদের সাথে চুক্তি করে বসেন। জবাবে নেতানিয়াহুও জানিয়ে দেন, মার্কিন বন্ধুরা সাথে না থাকলেও নিজেরাই নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করবেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রথম বিদেশ সফরেই গন্তব্য ছিল ইসরায়েল ও সৌদি আরব। এবার মধ্যপ্রাচ্যে একাধিক দেশ সফরের পরিকল্পনা থাকলেও তালিকায় নেই বন্ধু দেশ ইসরায়েল। ডরথি থার্স্টিন, যমুনা নিউজ। भारत पाक की जंग ने रोकी शाहरुख खान की फिल्म। फैंस के दिल को तोड़ देने वाली खबर आई सामने।
मई में नहीं, अब इस महीने से शुरू होगी शूटिंग। मिल गया बड़ा हिंट, तो फिर अब किस महीने से फ्लोर पर जाएगी किंग? आइए जानते हैं इस खबर को डिटेल में। दरअसल शाहरुख खान और सुहाना खान की अपकमिंग मूवी किंग पर बड़ी अपडेट आई है, जिसे सुनकर आप भी हैरान हो जाएंगे। देश में चल रहे तनाव वाले सिचुएशन के चलते मेकर्स ने शूटिंग आगे बढ़ाने का फैसला किया है। मिड डे की रिपोर्ट के अनुसार किंग की टीम ने फिल्म की शूटिंग को अभी के लिए रोक दिया है। फिल्म जिसकी शूटिंग मई में ही शुरू होने वाली थी, जी हाँ, खबर आई थी कि जिसको 18 मई से शूट किया जाएगा, जिसके बारे में हमने भी आपको अपडेट किया था। लेकिन अब किंग की शूटिंग नहीं होगी। फिल्म से जुड़े सूत्रों ने खुलासा किया है कि सीज फायर के बावजूद हालात काफी नाजुक बने हुए हैं। अभी कोई भी बड़ा রাজকীয় বেডরুম, বিলাসবহুল ডাইনিং এরিয়া, লাইব্রেরি, বোর্ডরুম সহ রাজকীয় ভোগ বিলাসের সব আয়োজন নিয়ে নির্মিত বিশেষ বিমান বোয়িং 747-8, যার নাম ফ্লাইং প্যালেস। 13 বছর আগে কাতারের আমিরের জন্য নির্মিত হলেও কখনো ব্যবহৃত হয়নি রাজকীয় এই বিমান। তবে এবার বিমানটি ট্রাম্পকে উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার রাজ পরিবার। বিমানটির প্রকৃত মালিকানা দেওয়া হবে ট্রাম্প প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির নামে, যেন পরবর্তীতে প্রেসিডেন্সিয়াল সম্পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে এই লাইব্রেরি এখনো প্রতিষ্ঠিত হয়নি। ট্রাম্প তাৎক্ষণিকভাবে এই জেট ব্যবহার করবেন ব্যক্তিগত ও রাজনৈতিক সফরে। চলতি বছরের শুরুতে তিনি ফ্লোরিডায় জেটটি পরিদর্শন করেন। এর নিরাপত্তা ব্যবস্থা ও সামরিক গ্রেড প্রযুক্তি সংযোজনের কাজ করছে L3 হ্যারিস, যারা মার্কিন প্রতিরক্ষা খাতে অন্যতম বড় ঠিকাদার। এই উপহার ঘিরে মার্কিন রাজনীতিতে চলছে তীব্র বিতর্ক। মার্কিন সংবিধান অনুসারে ফেডারেলের সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ধর্ষণের অভিযোগে বাবাকে এলো পাতাড়ি কুপিয়ে হত্যা করেছে মেয়ে। বাবাকে হত্যার পর মেয়ে নিজেই 999-এ ফোন দিয়ে পুলিশকে জানায়। বাবাকে ধর্ষক বললেও তদন্তে মেয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। বাবা আব্দুস সাত্তারকে হত্যার দায়ে ঘটনার দিনই মেয়ে জান্নাতুল জাহান শিফাকে গ্রেপ্তার করে পুলিশ। সাভারে ভাড়া বাসায় থাকাকালীন বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে তাকে খুনের পর নিজেই পুলিশের কাছে ধরা দেন শিফা। এই ঘটনার পর শিফাকে প্রতিবাদী নারীর প্রতীক হিসেবে তার প্রতি সহানুভূতি প্রকাশ করে নেটিজেনরা। তবে পুলিশ বলছে ঘটনার পিছনে রয়েছে জটিল ও আপত্তিকর বাস্তবতা। এ ঘটনায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানিয়েছেন, শিফাকে প্রাথমিকভাবে মাদকাসক্ত মনে হয়েছে তাদের, যদিও এখনো মেডিকেল পরীক্ষা করা হয়নি। এছাড়া শিফার সঙ্গে থাকা 2 নারীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, শিফা ও তার সাবলেট থাকা 2 সঙ্গীর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও সমকামিতার অভিযোগ রয়েছে এবং এসব কর্মকাণ্ডে বাধা দেয়ায় বাবা আব্দুস সাত্তারকে হত্যার সিদ্ধান্ত নেয় মেয়ে শিফা। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী আব্দুস সাত্তার তার মেয়ে শিফা ও শিফার 2 বান্ধবীকে নিয়ে সাভারের মজিদপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। 5 তলার ওই ফ্ল্যাটে ডাইনিং রুমে থাকতেন সাত্তার, মেয়ে এবং তার 2 বান্ধবী থাকতেন অন্য রুমে। দীর্ঘদিন ধরেই মেয়ের উচ্ছৃঙ্খল চলাফেরা, মাদক সেবন এবং বান্ধবীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাবা। এসব অনৈতিক কাজে বাধা দেয় একাধিকবার বাবা মেয়ের বাকবিতণ্ডা হয়, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে। সমকামিতার সম্পর্কে বাধা দেয় বাবাকে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে এমনটা জানানো হলেও শিফা তার বাবাকে হত্যার পর ভিডিওতে দাবি করে তাকে ধর্ষণ করা হয়েছে, যার প্রতিশোধ নিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, এবার নিজ দেশেই তোপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই মাঠে নামতে হয়। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি ঘিরে নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করেছে ভারতের বিরোধী দলগুলো। শনিবার দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছিলেন 2 দেশে সংঘর্ষ বিরতিতে রাজি। আর এখানেই সংঘাত থামাতে আমেরিকার নাক গলানো নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের বিরোধী দলগুলো। কেন মার্কিন হস্তক্ষেপ মেনে নিলেন প্রধানমন্ত্রী মোদী? শনিবার বিকেলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা মধ্যেই এর লঙ্ঘনের অভিযোগ আনে ভারত। শ্রীনগর ও আরও কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবে রোববার পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।
ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে এবং কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সহায়তারও ইচ্ছে প্রকাশ করেছেন। অথচ ভারত বরাবরই বলে এসেছে পাকিস্তানের সঙ্গে সব দ্বিপাক্ষিক ইস্যু কেবল দুই দেশেই আলোচনা করবে, তৃতীয় পক্ষের কোনো ভূমিকার জায়গা নেই। এই প্রেক্ষিতে বিরোধীরা জানতে চাইছে ভারত কি এবার তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রতি উন্মুক্ত অবস্থান নিয়েছে। তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে, যাতে সরকার যুদ্ধবিরতির প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারে। সানজিদা রহমান, কালবেলা। এই যে কার্যক্রমগুলো ঘটেছে, এই কার্যক্রমগুলোর বিপরীতে বিএনপির প্রতিবাদ কোথায়, আপার প্রতিবাদ কোথায়? আপা রাস্তায় নেমে জিজ্ঞেস করছেন সরকারের কাছে? জিজ্ঞেস করেন নাই তো, আপা খালি প্রশ্ন করেছেন টক শোতে। অথচ আমি আপনাকে একটু স্মরণ করাই দিই, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, আপনি একটু স্মরণ করেন তো এই আন্দোলনটা কোনটাকে বেস করে শুরু হয়েছে? এই আব্দুল হামিদ যে দেশ থেকে চলে গেল, এটাকে কাউন্টার করা, এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু, জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনের শুরু হয়েছে। কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন, আপনি যে প্রশ্ন আমাকে করতেছেন, ওই প্রশ্নে আপনি জর্জরিত। আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি। আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি, আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে বলেছি যে ইন্টারিমকে একটা জব দিতে হবে। ইন্টারিম ইন্টারিম জব দিয়ে তার ঊর্ধ্বের কোনো সরকার না। ইন্টারিম আমাদের কাছে অ্যাকাউন্টেবল। কাজে ইন্টারিমকে এই প্রত্যেকটাই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন, এরা তো আমাদের কেউ বন্ধু না। আপাদের বন্ধু হইতে পারে, আমি জানি না, তা আমাদের তো কেউ বন্ধু না। আপা যদি বিএনপিকে রিপ্রেজেন্ট করে থাকেন, তাহলে মির্জা ফখরুল আজকে যেটা বলছেন যে সারা দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, তাহলে আমি এই প্রশ্নটা করতে চাই, তাহলে মির্জা ফখরুলকে কোন দেশের মানুষ বলে দিয়ে গেছে যে আওয়ামী লীগকে তারা চায় না? মির্জা ফখরুলের কাছে যেই জনগণগুলো, যেই মানুষগুলো বলে দিয়ে গেছেন, আমাদের কাছেও সেই জনগণ, সেই মানুষরাই বলে। দুইটা প্রশ্ন। আপনি আমাকে বলেছেন যে এক সেকেন্ড, আপনি আমাকে বলেছেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আচ্ছা, তাছাড়া যেহেতু আপনি আমাকে একটু ব্যক্তিগতভাবে প্রশ্নটা করলেন, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনার বয়স কত? না, আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না। আচ্ছা, আপনার বয়স যদি আমি ধরেও নেই 30, ম্যাক্সিমাম 30, আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে। তো আপনারা 36 দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না, তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটার নামই হচ্ছে গণতন্ত্র। কোন ভিন্ন মত এটা? সেটা ভিন্ন মতটা কোনটা? সেটা সেই ব্যাখ্যা তো আপনাকে আমি দেব না। এটা তো টকশোর ব্যাখ্যা দেবেন আপনি। আপনার বয়স যেমন আপনি বলছেন, এটা তো ব্যক্তিগত প্রশ্ন, আমি সেটা কেন দেব? ব্যক্তিগতভাবে বলবেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আমার বয়স কত? আপনি যেমন বলতে পারেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে, আপনি জিজ্ঞাসা করতে পারেন আমার বন্ধু হতে পারে। আওয়ামী লীগের ডিসকাশনে আপনাকে প্রশ্ন করতেই পারি যে আওয়ামী লীগের ডিসকাশনে আমি জিজ্ঞাসা করতে পারি সম্ভবত তখন থেকেই আমাদের এই যাত্রা। আর ইন্টারিমটা জনগণ এটার উত্তর দিবে। ইন্টারিমটা কে? মাহফুজ সাহেব আর আসিফ সাহেব আর নাহিদ সাহেব কয়েকদিন আগ পর্যন্ত ইন্টারিমের অংশ ছিল না? বাংলাদেশের পরিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? এই ইন্টারিমটা কে যাদের পিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে, মানে স্টুডেন্ট অবস্থায় উপদেষ্টা হওয়ার পর পিএস 8 মাসে 400 কোটি টাকা নিয়ে বাইর হয়? এই ইন্টারিমটা কারা? ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপির নেতাদের পিছনে হাত দিয়ে বলে, বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে, যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে। এই ইন্টারিমটা আসলে কারা ভাই? এই ইন্টারিমটা আসলে কারা? আমি সেটা জানি না, বুঝতে পারছি না ইন্টারিমটা কারা। ইন্টারিম আব্দুল হামিদকে উড়ে যেতে দেয়। তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আওয়ামী লীগ নিষিদ্ধ করো। একজন অপরাধীকে অপরাধীও বাদ দেন, ওনার নামে মামলা আছে কি নাই? মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে, স্থলবন্দর, নৌবন্দর এবং বিমানবন্দরে তার একটা সফট কপি চলে যাবে। নিষেধাজ্ঞা ছিল। আরে ভাই, গত 15 বছর আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল, আমি কোথাও যাইতে পারি নাই। আচ্ছা, আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে, তারপর আমাকে যাইতে দেয় নাই। আচ্ছা, সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না, ওরা বেচারা তো 36 দিন আর আমাদের তো 17 বছর, আর আমাদের কোন নেতার 50 বছর। তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না। তো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন, এগুলার ভুক্তভোগী তো আমরা। তো আব্দুল হামিদ যাচ্ছে এনএসআই ডিজিএফআই এর অনুমোদন নিয়ে, বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা। এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আমব্রেলা নিয়ে আসবেন, আপনার একটা
ছাতার নিচে আপনি সবকিছুকে ফিট ইন করানোর চেষ্টা করবেন, তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না। এবং এই ব্রড স্পেকট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো ওঠার কথা রাজনীতির মাঠে, সেই প্রশ্নগুলো হারিয়ে যায়। আপা যেভাবে করে আইভি রহমানকে ডিফেন্ড করছিলেন, মানে আপা আরাফাতদের মতন আমি ডিফেন্ড করি না, আমি জাস্ট একটা তুলনামূলক চিত্র দিয়েছি। আপা বলুক, আমি থেমে যাই। আমি তুলনামূলক চিত্র দিয়েছি। হামিদ পার হয়ে যায়, তাহলে ওই রাতেই কেন আবার তাকে গ্রেফতার করা হলো? না, আপা বলুক, শেষ হলে তাহলে আমি তুলনামূলক চিত্র দিছি। তাহলে আপা আপনি বলেন, তাসিন বলবেন। মানে আপনি যদি সুযোগ আমরা খুব বেশি সময় পাবো না কিন্তু এই অংশে। আচ্ছা দেখেন, আমি কোন ইন্টারিম আপনি রাস্তা নিয়ে প্রশ্ন করেন না কেন? ইন্টারিমে তো আপনাদের প্রতিনিধি আছে এখনো। আপনি যদি তাহলে আপনি বলেন, আমি আর কথা বলবো। ইন্টারিমে তো আপনাদের দুটো প্রতিনিধি এখনো আছে। না বলবেন, তাসিন বলবেন। আমার তো ছিল, আমি তো দিতাম, আমাকে দিতে আমি তো দিতে পারতাম, আমি তো দেই নাই তখন আপা। আচ্ছা তাসিন, আমি তো আপনার কাছ থেকে শিখবো, তাই না? আপনি যদি আমাকে এইভাবে কাউন্টারিং শিখান তাহলে তাসিন বলবেন। না আপনি আমাকে তাহলে কাউন্টার করেন, আমি তাহলে আপনার কাছ থেকে এটা শিখে যাই। তাসিন বলেন। আমি এটা শিখতে চাই যে আপনি কাউন্টার দিতে থাকবেন, আমিও কাউন্টার দিব। আমরা 2 মিনিট সময় পাবো। দেখেন, আমি আপাকে কিন্তু প্রচন্ড রকম শ্রদ্ধা করি। আমি এই কথাটা মানে আগেও বলছি, আপা বারবার রেগে যান আমার উপর। আমি জানি না কেন রেগে যান। আমি আপনাকে বলি, আইভি রহমানকে আপা যেভাবে করে বলছেন, ডিফেন্স শব্দটা উঠাই নিলাম। আপা বলছেন যে একা তিনি দাঁড়ায় ছিলেন নারায়ণগঞ্জে, তিনি শামীম ওসমানের বিরুদ্ধে একা নড়েছেন। আচ্ছা দেখেন, প্রশ্নটা বুঝেন, শামীম ওসমানের বিরুদ্ধে একা নড়লে তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত, এটা কিভাবে প্রমাণ হয়? না, কিভাবে প্রমাণ হয়? আপনি যেই ওয়েতে আপনি এই টকশোটা আবার শুনবেন, কেটে ছাড়বেন, পাবলিক এটার উপর ডিসিশন দিবে। আপা যে কথাগুলো বলেছেন, আমি তো বলেছি যে ডিফেন্ড, আমি শব্দটা তুলে নিচ্ছি, পাবলিক এটার ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কিনা। আমার কাছে ভিডিও আছে, দেখেন। উনি 36 জুলাই, জুম করে দেখান এটা একটু, উনি 36 জুলাই কিভাবে করে দেখেন, কিভাবে করে পুলিশকে সাজাচ্ছেন, পুলিশ গুলি ছড়ে নাই দেখে, এটা পাবলিকের কাছে আছে। কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি, সেই বন্ধু তো যদি আপা কষ্ট পান, আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই। আপনি যখন যিনি কিনা এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছড়ে নাই এটার জন্য পুলিশকে শাসিয়েছেন, তাকে যদি আপনি খুব ক্লিন ইমেজ প্রমাণ করতে চান এই টকশোতে বসে, এটা তো আমার গায়ে লাগে, আপারও গায়ে লাগা উচিত। রোববার সুইজারল্যান্ডে 2 দিনের উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও চীন ইতিবাচক ফলাফলের ঘোষণা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর একটি চুক্তি হয়েছে। অন্যদিকে চীনের কর্মকর্তারা জানিয়েছেন, উভয় পক্ষ গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছে এবং একটি নতুন অর্থনৈতিক সংলাপ ফোরাম গঠনের সিদ্ধান্ত নিয়েছে। চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেং জানিয়েছেন, সোমবার জেনেভায় একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে, যা বিশ্বের জন্য সুখবর বয়ে আনবে। এই আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন একটি নতুন বাণিজ্য ও অর্থনৈতিক পরামর্শ প্রক্রিয়া চালু করার বিষয়ে সম্মত হয়েছে। এর বিস্তারিত তথ্য শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন হি লিফেং। গত কয়েক দশকে 2 দেশের মধ্যে এই ধরনের একাধিক সংলাপ ফোরাম গঠিত হয়েছে, যেমন 2023 সালে প্রাক্তন মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন ও হি লিফিং এর গঠিত ইকোনমিক ওয়ার্কিং গ্রুপ। তবে এসব সংলাপ চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত রপ্তানিমুখী অর্থনীতিকে ভোক্তাচালিত মডেলে রূপান্তরের মার্কিন লক্ষ্য পূরণে তেমন সফল হয়নি। ট্রাম্প ক্ষমতায় আসার পর ফেব্রুয়ারিতে চীনা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করেন এবং এপ্রিলে 34% প্রতিশোধমূলক শুল্ক ঘোষণা করেন। পরবর্তীতে শুল্কের হার 3 অঙ্কে পৌঁছে, যার ফলে প্রায় $600 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যায়। চীন শুল্ক কমানোর দাবি জানালেও ট্রাম্প শুক্রবার বলেন, চীনা পণ্যের উপর 80% শুল্ক উপযুক্ত হতে পারে, যা শুল্ক কমানোর প্রথম ইঙ্গিত। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট ফ্রক্স নিউজকে জানিয়েছেন, চীন বাণিজ্য সম্পর্ক পুনর্সামঞ্জস্য করতে খুবই আগ্রহী। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গেও এই সপ্তাহে নতুন বাণিজ্য চুক্তি ঘোষণা করতে পারে। সম্প্রতি যুক্তরাজ্যের সঙ্গে একটি সীমিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেখানে অনেক পণ্যের উপর 10% শুল্ক বহাল রয়েছে। হ্যাসেট জানান, মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক তাকে 24টি সম্ভাব্য চুক্তির বিষয়ে অবহিত করেছেন।
যা যুক্তরাজ্যের চুক্তির মতো হলেও প্রতিটি দেশের জন্য আলাদাভাবে তৈরি। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই স্বীকৃতি দেওয়া নিয়ে শীঘ্রই একটি ঘোষণা দেবেন। তবে এই স্বীকৃতিতে থাকবে নির্দিষ্ট কিছু শর্ত। বলা হয়, নতুন এই রাষ্ট্রের স্টক হোল্ডার হিসেবে হামাসকে রাখা যাবে না, অর্থাৎ হামাসকে ছাড়াই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই ঘোষণা দেবেন ডোনাল্ড ট্রাম্প।